লাঞ্চ বক্সে আপনাদের স্বাগত। আপনার সঙ্গে রয়েছি আমি দেবারতী। আর আজকে লাঞ্চ বক্সে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা আমাদের সামাজিক ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে কথা বলবো যে বিয়ে নামক এই প্রতিষ্ঠানটায় ভরসা কতটা রাখছি আমরা বলতে বিশেষ করে এখানে নারীদের কথা বা মহিলাদের কথা বেশি বলবো, কারণ একটা রিপোর্টের ভিত্তিতে আজকে আমাদের এই অনুষ্ঠান করা। আমি প্রথমে আমার হাতে সেই রিপোর্টটা আছে, আমি তো আপনাদের সঙ্গে কথা বলবোই, কিন্তু তার আগে আমার হাতে যে রিপোর্টটা আছে আমি এই রিপোর্টটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। কেন বলছি সেই কথা সেটা রিপোর্টটা বলার পরে বা পড়ার পরে আপনারা বুঝতে পারবেন। জাতীয় পরিসংখ্যান দপ্তর এনএসও, এই জাতীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী 2011 সালে ভারতে অবিবাহিত মহিলার হার ছিল 13.5%। 2021 সালে তা বেড়ে হয়েছে 19.9%, অর্থাৎ প্রায় 4%-এর কাছাকাছি অবিবাহিত মহিলার হারের সংখ্যা বেড়েছে। এবার এই যে পরিসংখ্যানটা সামনে এসেছে তাতে কি কি কারণ বলা হয়েছে, কিছু র্যান্ডাম রিয়াকশনস, কিছু র্যান্ডাম বাইট এক্ষেত্রে নেওয়া হয়েছে। বিভিন্ন স্তরের মহিলাদের সঙ্গে কথা বলা হয়েছে এবং তারা বিয়ে নামক এই প্রতিষ্ঠানটার উপরে কেন ভরসা রাখতে পারছেন না সেটা বলতে গিয়ে বলা হচ্ছে যে কারুর ক্ষেত্রে স্বনির্ভরতা, উপার্জন, বিয়ের আর্থিক প্রয়োজনীয়তা এগুলো কমিয়েছে। আবার কারো ক্ষেত্রে সংসারের দায়িত্ব, মাতৃত্ব নিয়ে প্রত্যাশা, বিয়ের পর ক্যারিয়ারের স্বাধীনতা হারানোর আশঙ্কা বিয়ের সিদ্ধান্তকে আরও জটিল করে তুলেছে। এই যে সার্ভেটার কথা বলছি, অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন, তার একটা পার্ট 2021-22 অনুযায়ী উচ্চশিক্ষায় ছাত্রীর সংখ্যা বেড়ে হয়েছে 1,07,00,000। 2014-15 এই সংখ্যাটা ছিল 1,57,00,000। মহিলাদের জিইআর 22.9% থেকে বেড়ে 28.5% হয়েছে। এবার এইটা মনে করার কোনো কারণ নেই যে উচ্চশিক্ষিত হওয়া মানেই কোনো মহিলা বিয়ে করবেন না, কিন্তু এটা করার ফলে মানে আমি বলছি যে ধরুন 10 ইয়ারটা মানে আমি মাধ্যমিক পাশ করে বিয়ে হয়ে যাওয়া, উচ্চ মাধ্যমিক পাশ করে বিয়ে হয়ে যাওয়া, গ্র্যাজুয়েট হয়ে বিয়ে হয়ে যাওয়া বা আরও হায়ার স্টাডিজে গিয়ে বিয়ে হয়ে যাওয়া, মানে প্রত্যেকটা তো একটা সময় সীমা রয়েছে। তো গড়ে দেখা যাচ্ছে এখন মহিলাদের মধ্যে শিক্ষার হার যেহেতু বাড়ছে, অর্থাৎ তারা কেউ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনে সীমাবদ্ধ থাকছে না, তারা হায়ার স্টাডিজের জন্য যাচ্ছে। মানে গ্র্যাজুয়েশনের পরে ধরুন আরও 3 বছর, 5 বছর বা আরও কেউ 7 বছর ইত্যাদিতে যাচ্ছে। ফলে বয়সটা সেক্ষেত্রে 27, 28, 29, 30-এ পৌঁছে যাচ্ছে। এবার 30-এ গিয়ে 20-র মানসিকতা আর থাকছে না। 30-এ গিয়ে সমাজটাকে সে 30-এর মতো করে দেখছে বা 32-এ গিয়ে সে সমাজটাকে 32-এর মতো করে দেখছে। ফলে ওই 18, 19, 20, 21, 22 এই সময়ের ভাবনাটা তার আর থাকছে না। সমীক্ষা এটা বলছে, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মহিলাদের সঙ্গে কথা বলে, যে তারা এই কারণে বিয়ে নামক এই প্রতিষ্ঠানটা, যেটা পুরোটাই একটা অজানা এবং অচেনা পরিসর, সেখানে তারা ঢুকতে চাইছে না। তার থেকে তারা ভাবছে কেন, আমি তো অর্থ উপার্জন করছি, আমি তো ভালোই আছি, আমি এভাবেই থাকি, আমায় কোনো দায়িত্বও নিতে হবে না, আমাকে আমার পরিবারের দায়িত্বটুকু নিলেই হবে, অন্য কোনো পরিবারের কোনো দায়িত্ব নেওয়ার প্রয়োজন এখানে থাকছে না। এখানে কখনোই আমি এটা বলার চেষ্টা করছি না, বা আপনারা যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, আমি জানি না আপনারা কি বলবেন, আপনাদের মত এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে উচ্চশিক্ষা বা নারীদের মানসিকতার ক্ষেত্রে কিছু দেখে শেখা, মানে ধরুন আমার মায়ের সাথে বা আমার মায়ের তার মার সাথে ফ্যামিলিতে কি ধরনের ঘটনা ঘটেছে। কারণ নারীরা বছরের পর বছর, এখন নয় পুরুষ এবং নারী কাঁধে কাঁধ মিলিয়ে চলার কথা আমরা বলছি, কিন্তু একটা সময় পর্যন্ত তো এটা হয়েছে যে আমাদের মা ঠাকুমাদের কিভাবে দমিয়ে রাখা হতো সেটা আমরা চোখের সামনে দেখেছি। ফলে সেই জায়গা থেকে আমাদের বিয়ের প্রতি বিতৃষ্ণা তৈরি হয়েছে। বিয়ের থেকে আমার মনে হয়েছে আমি একা থাকবো। অনেকে আবার এই কথা বলছেন যে আমরা লিভ ইনে যাব, লিভ ইন বেটার, কারণ সেখানে কোনো লিগ্যাল টার্মস, কোনো লিগ্যাল প্রসিডিওরে যেতে হয় না, কোনো সমস্যা থাকে না। আজকে মনে হলো ভালো থাকছি, কালকে মনে হলো ভালো থাকছি না, সেক্ষেত্রে আমার পার্টনারের হাত আমি ছেড়ে দিতে পারবো, কিন্তু কোনো রকম লিগ্যাল প্রসিডিওর মধ্যে যেতে হবে না। আপনাদের কি মনে হয়
এবার আমার প্রশ্ন আপনাদের কাছে যে বিয়েতে অনীহার এক্স্যাক্ট কারণ কি আপনাদের মতে? যারা এই মুহূর্তে লাঞ্চ বক্স দেখছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, তাদের কাছে জানতে চাইছি যে রিপোর্ট তো এই কথা বলছে, কিন্তু আপনারা কি বলছেন? গোটা দেশ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে নারী স্বাধীনতার যে সংজ্ঞাটা এই মুহূর্তে আমরা মনে করি বা আমরা বুঝি বা সমাজ বোঝে, সেইটাই কি নারী স্বাধীনতার সংজ্ঞা? এবং সেই কারণেই বিয়ের প্রয়োজনীয়তা কমছে কি, বা বিয়ের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছে কি? সম্পর্কের জটিলতা কি এখানে কোথাও কারণ হয়ে দাঁড়াচ্ছে, বাধা হয়ে দাঁড়াচ্ছে? কি মনে হয় আপনার? একজন দর্শক বন্ধু ইতিমধ্যে রয়েছেন, কথা বলি তার সঙ্গে। নমস্কার, কে বলছেন? নমস্কার, শুভ দ্বীপ্রহর। আমি হুগলির সিঙ্গুর থেকে শ্রীমতী সুমা সিংহ বলছি। বলুন। বিয়েতে অনীহা নারী কেন হবে না? তখনকার দিনে 11-12 বছরে 13 বছরে সব বিয়ে হতো, ফ্যামিলি ভালো হতো, বা তখন একরকম কি আসলে কেন ভালো হতো ফ্যামিলি? তখন একটা মানবিকতা ছিল, হৃদ্যতা ছিল, পরস্পর একসাথে থাকার একটা মানসিকতা ছিল। কিন্তু এখন সেটা নেই। এখন সব সেপারেশন চায়, এখন ঝামেলা কেউ পছন্দ করে না। আগে একজন আরেকজনের ব্যাপারে এগিয়ে যেত, এখন সেইটা নেই। এখন বেশিরভাগই কি হয়েছে, বিয়ের পরে সব এমন অশান্তি শুরু হচ্ছে, ডিভোর্স, কথায় কথায় সব ডিভোর্স। আর নয়তো ডিভোর্স যদি না করে তো তুই চাই। যার জন্যই এখন বেশিরভাগ মেয়েরা বিয়েতে অনীহা প্রকাশ করছে যে বিবাহিত জীবন তো দেখছি একটা বাড়িতে হয়তো 2-3টে বোন, দিদির বিয়ে হয়েছে, দিদির বিয়েটা ভালো হয়, হয়তো থাকতে না পেরে বাপের বাড়ি চলে এলো, তখন বোন অনীহা প্রকাশ করলো যে আমার বিয়ে করে কাজ। এই জন্যই বিয়েতে নারীর এরকম অনীহা। কারণ এখনকার বেশিরভাগ মিলে এখন যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, তা নামিলে কি দাঁড়াবে জানি না। এখন মানুষের যে একটা মানবিকতা, হৃদ্যতা, একটা মানে পরস্পরের প্রতি এই জিনিসটা চলে যাচ্ছে। যার জন্যই এই সংসারে ওইটা হচ্ছে, সব সেপারেশন, কেউ সন্তান সহজ চাইছে না, চাইলেও একটার বেশি নয়। এইসব ওভারঅল এইসব বিচার করে এখন বেশিরভাগ নারীরা বিয়েতে অনীহা প্রকাশ, বেশিরভাগই ডিভোর্স, আর নয়তো সুইসাইড। যার জন্য এরকম মানে মনের মিল হচ্ছে না, স্বামী হয়তো সংসারে হচ্ছে না, স্বামী পাশে দাঁড়াবার কথা সেটা দাঁড়াচ্ছে না। এইরকম করেই বেশিরভাগ মেয়েরা বিয়েতে নারীরা অনীহা প্রকাশ করছে। যেমন আমার ব্যক্তিগত জীবন বলেছে, আমি যেরকম মানসিকতা পেয়েছিলাম সেরকম পরিবেশ আমার বিয়ে হয়নি। আমার স্বামী আমার সাপোর্টার নয়, সেভাবে লড়াই করে করে মনের সাথে। আমার সবার তো মানসিকতা সমান থাকে না, হয়তো ডিভোর্স করে যায়। আমি আগামী দিনের অপেক্ষায় আছি, হয়তো ভালো হয়ে যেতে পারে আগামী দিনে। কিন্তু সবার তো সেরকম ধৈর্য থাকে না, মানসিকতা থাকে না, দ্রুত ডিভোর্স আর নয়। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে। এই ভাবনা যেটা সমাধি ফোন করলেন সিঙ্গুর থেকে, দেখুন এই ভাবনা মানে আমি পাইনি, আমার সময় এটা হয়েছে, আমার সঙ্গে এটা হয়েছে। এই রকম যে মারা আছেন সেই মারা পরবর্তী প্রজন্মকে বলবেন যে দেখ আমার সাথে এটা হয়েছিল, বা আমি এটা ফেস করেছিলাম, আমাকে এগুলো করতে হয়েছিল, আমাকে এগুলো করতে বলা হয়েছিল। তো যখন ওই সন্তান ছোটবেলা থেকে দেখবে যে মাকে এইগুলো করতে হয়েছে, বা মা এই সমস্যার মধ্যে দিয়ে গেছে, তখন সে এমনিতেই এটা চাইবে যে যদি সে নিজের পায়ে দাঁড়িয়ে যায় তাহলে সে এমনিতেই চাইবে যে আমার ওই পথে যাওয়ার দরকার নেই। আমি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই তাহলে তারপর আমি বিয়ের কথা ভাবলেও ভাবতে পারি, না হলেও কোনো ক্ষতি নেই। আরেকজন রয়েছেন দর্শক বন্ধু, কথা বলবো। নমস্কার, কে বলছেন? নমস্কার, মুর্শিদাবাদ থেকে প্রসিদ্ধ আছে। বলুন। নারী বিয়েতে অনীহা এটা শুধু নারীরও নয়, পুরুষদেরও আছে। বর্তমান আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ। দ্বিতীয়ত নারীর অতিরিক্ত স্বাধীনতা, সেটা এত বেড়ে গেছে, আমাদের মায়েদের সঙ্গে এখনকার বর্তমান নারীর তুলনা করতে পারি না। কারণ আমি নিজেই বিয়ে করিনি, পয়সা ইনকাম আছে তবুও করিনি। কারণ এখন শাশুড়িকে দেখে না, মেয়ে মাকে দেখে না। আমার 2 দিদি আছে, তারা দেখে না, আমাকেই দেখতে হয়। ঠিক আছে, সেলিস হবে মানে মাকে যে দেখবে 1 ঘন্টার জন্য, সেটাও তাদের সময় নেই। এইরকম অবস্থা দিদিদের যে তুলনা করছে। আর নারী সাধারণতা বর্তমানে তো এমন হয়ে গেছে যে নারীরা কিছুই মানে না, যখন যেখানে খুশি চলে যাচ্ছে।
এটার জন্য তো মানে আগামী দিনে দেখবেন যে বিয়ে প্রথাটা উঠে যাবে। হয়তো লিভ টুগেদার করলেও সেখানে শান্তি নেই। আর দেখবেন যে বেশিরভাগ পুরুষ অ্যারেস্ট হচ্ছে, পুলিশ কোনো দেখে না। আমি এদিনকেও বলেছি যে পুলিশকে বলেছি যে মেয়ে বা পুরুষ যে স্বামী স্ত্রী হয়, পুরুষের কলার ধরার আগে 4 বার ভেবে দেখবেন দোষটা কার, তারপরে দোষ গুণ বিচার করবেন। ঠিক আছে, পুরুষকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, অর্থ চাইছে মোটা, যে আমি ওর সঙ্গে সংসার করবো না, 10 লাখ 20 লাখ। সেই ছেলেটা যদি গরিব হয় কি অবস্থা হবে বুঝলেন তো? আমি ইচ্ছা করে বিয়ে করি, আমি এখনো আমার মাকে দেখে যাচ্ছি। আমাকে অনেকে বলে যে বিয়ে করলি না কে দেখবো, আমি ভগবান হচ্ছে উপরে, ভগবান ছাড়া প্রসেনজিৎ বাবু বুঝলাম আপনার জায়গাটা। মানে দেখুন, প্রত্যেকের তো জীবনে এক একটা লড়াই থাকে, এক একটা সংগ্রাম থাকে, একটা গল্প থাকে। আমি প্রসেনজিৎ বাবু জীবনের গল্প শুনলাম, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। তবে এ কথা প্রসেনজিৎ বাবু একা বলছেন না, আমরা নন্দিনী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম। নন্দিনী দিকে আপনারা হয়তো জানবেন অনেকেই, যে পুরুষ মানে সমাজকর্মী একরকম তো বটেই উনি, এবং পাশাপাশি পুরুষ অধিকার মঞ্চের যিনি মেম্বার, এবং তিনি গঠন করেছিলেন এই সংস্থাটা এই কারণ পুরুষদেরও কিছু বলার থাকে, যেটা হয়তো তারা বিভিন্ন সময় বলে উঠতে পারেন না। পুরুষ অধিকার মঞ্চের তরফ থেকে নন্দিনী ভট্টাচার্য তিনি বলছেন, এই যে কথা ঠিক প্রসেনজিৎ বাবু বলছেন, একই কথা নন্দিনী দিও বলছেন, যে মেয়েদের তো জায়গাটা বুঝলাম যে কেন বা কি, উনি ওটার ব্যাখ্যাও দিয়েছেন, আমি শোনাবো ওনার প্রতিক্রিয়া। কিন্তু তার পাশাপাশি বলছেন যে পুরুষরা ভয় পাচ্ছে বিয়ে করতে। কেন ভয় পাচ্ছে, কি বলছেন নন্দিনীদির কি ব্যাখ্যা, দেখুন। মানে আমি যেমন সবসময় বলি যে মেয়েরা কিন্তু একলা থাকতে শিখে গেছেন, মেয়েরা স্বাবলম্বী হচ্ছেন, রোজগার করছেন, বাবা মাকে দেখছেন, হয়তো ঘুরে বেড়াচ্ছেন, নিজেদের একটা সার্কেল তৈরি হচ্ছে। মেয়েদের যে বিয়ে করতে না চাওয়াটা, সেটা কিন্তু অন্যরকম। কারণ আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা অনেকটাই স্বাবলম্বী, একটা বড় সংখ্যক মেয়েরা বেশ স্বাবলম্বী হয়েছেন, তারা নিজেদের মতো করে আছেন, চাকরি বাকরি করেন, রোজগার করেন, এবং তারা সেই স্বাধীনতাটা খোয়াতে চাইছেন না। কারণ তার মধ্যে কিন্তু কোনো অন্যায় নেই, অপরাধও নেই। আপনার যদি ইচ্ছে না হয় আপনি বিয়ে করবেন না, আপনাকে কেউ কিন্তু জোর করা উচিতও নয়। মানে কেনই বা করবেন, আপনার বাবা মারও ইনফ্যাক্ট উচিত না। একটা সম্পর্ক আজকের দিনে দাঁড়িয়ে 5 বছর যদি কোনো বিয়ে টেকে, সেটা প্ল্যাটিনাম জুবিলি। আর প্রেমও টিকে গেলে কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। কারণ সেটা ন্যায় অন্যায় কিনা, ভালো মন্দ কিনা, কথায় কথায় আমরা মানে কপচাবো আমাদের সময় এরকম ছিল না, এটা বলে লাভ নেই। আমাদের সময় এআইও ছিল না, চ্যাট জিপিটিও ছিল না, তাই না? কাজে আমাদের সময় অনেক কিছু ছিল না যেগুলো এখন আছে। মেয়েরা যে বিয়ে করতে চাইছেন না, তার কিন্তু পার্সপেক্টিভটা আলাদা। আজকাল আর কিন্তু সেই মেয়েরা খুব একটা নেই যারা ভাবেন শ্বশুরবাড়ি গিয়ে কী হবে, মেয়ে মারধর খাবে কিনা, মেয়েকে নেই তো বলবো না, কোনো জিনিস তো এরকম নীল হয়ে যায়নি, কিন্তু সেটা অনেকটা কম। কিন্তু ভয় বেশি পাচ্ছেন ছেলেরা, আর মেয়েরা নিজেদের মতো বাঁচতে চাইছে। বিয়ে ব্যাপারটা আমাদের আদি জমানা থেকে তো এটাই একটা ছিল, যে একটা শারীরিক সম্পর্কের ছাড়পত্র। আমাদের এখানে আগে, এখন যেমন সব খোলাখুলি হয়েছে, এগুলো তো আগে ছিল না। বিয়েটা সবাই মনে করতেন যে প্রথম আদি যুগ থেকে ছিল, বিয়ে মানে হচ্ছে একটা পরিবার, সম্পত্তি, বংশধর, এইভাবে তো চলে এসেছে। আজকের দিনে দাঁড়িয়ে তো সেই ব্যাপারটাও আর অতটা নেই। অনেকে লিভ ইনটাকেই পছন্দ করছেন, এটা কিন্তু মেয়েরা বেশি মনে করছেন ছেলেদের থেকে। কারণ এখনও ছেলেরা ওই না একটা বিয়ে, বাচ্চা, আর কি হয় বংশধর, এই ব্যাপারটা তো এখনও ছেলের বাড়িতে বেশি আছে, যে বাচ্চা হবে মানে আমাদের বংশের। এই ব্যাপারটা ছেলেরা কিন্তু মেনলি ভয়ের চোটে খানিকটা বিয়ে থেকে পিছিয়ে যাচ্ছেন। মেয়েরা কিন্তু সেটা নন। মেয়েরা খানিকটা ভাবছেন আমরা স্বাধীন মতো জীবন কাটাতে চাই, আমরা রোজগার করছি, আমরা আমাদের মতো আছি, আমরা ঘুরবো বেড়াবো, বাবা মাকে দেখবো, নিজেদের লাইফটা নিজেরা এনজয় করবো, এরমভাবে। আর ছেলেদের কারণটা কিন্তু একদম ডিফারেন্ট। তারা ভয় পাচ্ছেন, কারণ এই বিয়ের পরেই একটা মামলা, এক্সটর্শন, টাকা পয়সা, ভরণ পোষণ, এই সেই ওটা এটা সেখানে। তাও তারা কিন্তু এখনও তবু ওই কল্পনার স্বপ্নটা থেকে বেরোতে পারছেন না। যেদিন পুরো বেরিয়ে যাবেন, সেদিন সিনারিও একদম বদলে যাবে। নন্দিনীদি, এই যে সমস্যাটার কথা বলছেন, যেখানে উনি পৌঁছাতে চাইছেন বা পৌঁছাতে পেরেছেন, সেখানে নারী এবং পুরুষ উভয়েরই বিয়েতে অনীহার কথা উনি বলছেন। কিন্তু আমি আজকের এই অনুষ্ঠানটার যেহেতু প্রেক্ষিতে এই রিপোর্টটা, ডেফিনেটলি পুরুষরা ফোন করতেই পারেন, তারা তাদের মতো জানাতে পারেন, কিন্তু রিপোর্টটা মহিলাদের ওপর করা সমীক্ষা, এবং এই রিপোর্টের আরেকটা খুব গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা আবার একটু বলি আপনাদের। সেটা হচ্ছে যে কিছু মহিলা একথা বলছেন যে একা যদি থাকতে হয়, ধরুন কেউ সারা জীবন বিয়ে করলেন না, একা আছেন, এবার একা থাকার ক্ষেত্রে যে বাধ্যবাধকতাগুলো বা কিছু প্রবলেমের কথা ওনারা বলছেন,
যে আর্থিকভাবে একা থাকা এখন আগের তুলনায় সহজ হলেও সামাজিকভাবে বিষয়টা জটিল। কেন বলছেন? কারণ অবিবাহিত মহিলাদের এখনও বাড়ি সম্পত্তির উত্তরাধিকার, স্বাস্থ্য পরিষেবা, সন্তান ধারণ, সন্তান দত্তক নেওয়া সহ একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়। তবে এখন অনেক মহিলা ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রেও কারুর পরামর্শের সুযোগ বা তাদের প্রয়োজন হচ্ছে না, তারা নিজেরা এটা করতে পারছেন, তারা নিজে এই সিদ্ধান্ত নিচ্ছেন। তারা একা থাকলে তাদের কি কি সমস্যা হতে পারে, আর্থিক বলুন, সামাজিক বলুন, কি কি সমস্যার মধ্যে তারা পড়তে পারে, বা এই সবথেকে বড় কথা আমি বলবো, এই সমাজ ব্যবস্থায় এখনও অনেক কিছু এমন বিষয় রয়েছে যেটা নারীরা একা করে উঠতে পারবেন না, পারেননি। আগামী দিনে কি হবে জানি না, কিন্তু এখনো পর্যন্ত কিছু ক্ষেত্রে কিছু অবস্টাকলস আছে। কিন্তু নারীরা এখন এটাও চেষ্টা করছেন যে কিভাবে ওই অবস্টাকলগুলোকে পার করা যায়, কিন্তু বিয়ে তারা করবেন না। এই রিজিডনেস, এটা কি সমাজের সমস্ত স্তরের মানুষ, আমি এই রিপোর্টের কথা বলছিলাম, এই যে অবিবাহিত মহিলার সংখ্যা বৃদ্ধির যে হার, সেটা কিন্তু খুব বেশি এখনো অবধি নয়। তার মানে সমাজে 100% মানুষের মধ্যে এটা এখনো ছড়ায়নি বা এরকমটা বিশ্বাস করছেন না মানুষ। যদি আমি ধরে নিই যে 20% মানুষ বা 20% মহিলারা এটা বিশ্বাস করছেন, তাহলে 80% মহিলারা হয় তারা বলতে পারছেন না বেরিয়ে এসে, আর না হলে তারা বিশ্বাস করেন না। বা এই 80% মহিলার মধ্যেও এরকম কিছু ভাগ রয়েছে যে যারা এখনও এই রকম একটি কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু ভাবনা চিন্তা তারা এখনও করছেন, আর না হলে সমাজেরই ভয়ে তারা হয়তো এই সিদ্ধান্তটাকে সমর্থন করছেন কিন্তু বেরিয়ে এসে বলতে পারছেন না। এখন আজ থেকে 10 বছর বা 15 বছর আগেও আমরা এটা ভাবতে পারতাম না যে কোনো মহিলা সারা জীবন একা থাকতে পারেন। কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে বিয়ের ওপর ভরসা উঠে যাওয়া, ছেলে মেয়ে নির্বিশেষে আমি বলছি, এটা কিন্তু ঘটছে, এটা কিন্তু আমরা হতে দেখছি। আমি জানি না এর ভালো মন্দ, খারাপ, অন্ধকার দিক, ভালো দিক, রৌদ্রোজ্জ্বল দিক আমি জানি না। এটা আগামী দিনে নির্ধারিত হবে যে এর ফলে কি হতে পারে যদি বিয়ে নামক এই প্রতিষ্ঠানটাতে কোনো রকম গলদ দেখা যায়, যেটা এখন হচ্ছে হয়তো, যে কারণে এই সমস্যাগুলোর কথা সামনে আনছেন, ছেলেরাও আনছেন, মেয়েরাও আনছেন। তো যদি যে কথা নন্দিনীদি বলছেন যে একটা লাইসেন্স দরকার, শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যে লাইসেন্সটা দরকার, সেই লাইসেন্সটা বিয়ে এনে দিতে পারতো একটা সময় পর্যন্ত। এখন আর সেটার প্রয়োজনীয়তাও ছেলেরা বা মেয়েরা যদি মনে না করেন, যদি তাদের কাছে অন্য উপায় থাকে, তাহলে তো বিয়ের আর কোনো প্রয়োজনীয়তা থাকছে না এদের কাছে। আরেকজন রয়েছেন দর্শক বন্ধু, নমস্কার, কে বলছেন? আমি কণা রায়চৌধুরী বলছি, কসবা থেকে। বলুন। হ্যাঁ, আমি নারী স্বাধীনতাকে বলছি। আমি আগেকার মা দিদিমার কথা আমি ছেড়ে দিলাম, আমি এখন বলছি যে এখন যে মেয়েরা আমাদের সময়, মানে আমাদের মা ঠাকুমার সময়, তারা কিচ্ছু জানতো না, সংসার ছাড়া কিচ্ছু করতে পারতো না, কোনো স্বাধীনতাই ছিল না। যবে তার হাজবেন্ড একটু টাকা দেবে তবে সে কাউকে কিছু দেবে। এখন লেখাপড়া শিখে এবং অর্থনৈতিক স্বাধীনতাটা প্রত্যেকটা লোকের ভীষণ দরকার। নিজের পায়ে দাঁড়িয়ে আমি আমার সবকিছু আমি মেটাবো, হাজবেন্ড দুজনে চাকরি না করলে হয় না, এবং লেখাপড়া শিখে সে যে বাড়িতে বসে থাকবে সেটাও হয় না। অর্থনৈতিক স্বাধীনতাটা ভীষণ দরকার, এবং মানবিকতা এবং মানসিকতা একদম এখন অন্যরকম হয়ে গেছে। সবকিছুতেই একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। আমার সংসারে আমি এলাম, এসেই আমি অনেক আশেপাশে দেখি তো অনেক কিছু ডিভোর্স হয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে, চোখের ওপরে আশেপাশে আছে। যে সব সময় সব জিনিসটা না, সব কিছুতে যে আমি ঠিক এগুলো করা কখনোই উচিত না আমার মতে। যেগুলো দুজনকে অ্যাডজাস্ট করতে হলে, দুজনেই সংসার করতে হলে সেইভাবে চলতে হবে, আদারওয়াইজ একদম বিয়ে টিকবেও না, কিছু হবেও না। কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা ভীষণ দরকার, যেটা আমাদের মা দিদিমার সময় ছিল না, এখন দরকার। এখন লেখাপড়া শিখেছে তারা, এখন রাস্তায় বেরোতে শিখেছে, তাদের চোখ খুলে গেছে, তাদের তো আটকানো যাবে না।
সুতরাং চাকরি বাকরি সবাই করে, আমিও চাকরি করেছি, ওটা না, অ্যাডজাস্টমেন্টের দরকার এবং মানবিকতা মানুষের মধ্যে এখন ভীষণ কমে গেছে, ভীষণ। মায়া দয়া বলতে এখন দেখছি তো, চারদিকে তো দেখেই আমি বলছি, আমি একটু মেশামেশি করি, তো সেইটাকে অ্যাডজাস্ট করলে সব সংসারই ভালো, অ্যাডজাস্ট না করলে সব সংসারই খারাপ। অনেক ধন্যবাদ খুব আপনাকে, ভালো অনেক লাগলো ধন্যবাদ নন্দিনী। কণাদি, অনেক ধন্যবাদ আপনাকে। সংসার ভালো মন্দের বিচার তখন হবে যখন সংসারটা গঠন হচ্ছে। এখানে কথা বলছি যে মেয়েরা তো বিয়েই করতে চাইছে না, তো সংসারটা কিভাবে তারা করছে। হ্যাঁ, এবার যারা এই কনসেপ্টে বিশ্বাস করেন যে আমি একা থাকবো, আমি আমার মা বাবার সঙ্গে থাকবো, মা বাবার অবর্তমানে অনুপস্থিতিতে আমি থাকলাম এবং এই আমার একা থাকাটাকে নিয়েই আমার সংসার, তাদের ক্ষেত্রে আলাদা ডেফিনেশন হয়তো কণাদি যে কথা বলছেন সেই সংসারের থেকে। কিন্তু কিছুক্ষণ আগে এই যে মুর্শিদাবাদ থেকে যে দর্শক বন্ধু ফোন করেছিলেন, তিনি একটা কথা বলছিলেন যে মেয়েরা এখন যেখানে সেখানে চলে যাচ্ছে, মানে এটাতে ওনার কিসের আপত্তি বা কী সমস্যা আমি জানি না। যাই হোক, সমাজের বদল দরকার, না হলে সমস্যা আমাদেরই বাড়বে। আমরা মীরাতুনদির সঙ্গে কথা বলেছিলাম, মীরাতুন নাহার, যিনি সমাজ চিন্তক, এবং উনি ওনার জীবনের অভিজ্ঞতা শেয়ার করে বলছেন ওনার মেয়ে কিন্তু ওনার মতো হননি, ওনাকে অনেক কিছু অবস্ট্যাকলসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, ওনাকে অনেক রকম বাধার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেগুলো খুব কমন গল্প হয়, কমন খুব ঘটনা হয় আমাদের মা ঠাকুমা জেঠিমা পিসিমা এদের জীবনে। তো সেই রকমই একটা গল্প মীরাতুনদির জীবনেও ছিল। এবং আমি যে কথা একটু আগে বলছিলাম যে আমার মায়ের সাথে কি ঘটেছে আমি দেখেছি, ফলে আমি খুব সচেতন আমার জীবন নিয়ে, আমি কি করব, আমি কি ভাববো, আমি কিভাবে চলবো। তো মীরাতুনদি সে কথা বলছেন যে আমার মেয়ে কিন্তু এরকমটা ভাবেনি, সে এখনো অবিবাহিতা, 43 বছর বয়স। মীরাতুনদি বলছেন অকপটে, দেখুন কি বলছেন উনি। আমার কন্যা কিন্তু আজও 43 বছর বয়স, সে মনের মতো সঙ্গী পায়নি বলে বিয়ে করেনি, খুব বড় পদে কাজ করে এবং নিজস্ব আবাস পেয়েছে। তো এই তো চলছে, তুমি যেটা নিয়ে এলে সেটা আমার জীবনেই ঘটেছে, আমার সময় আমি পারিনি, ও পেরেছে, ও নিজস্ব একটা ফুল কোয়ার্টার পেয়েছে। 43 বছরের মেয়ে, দেখতে তোমারই মতো। তো এগুলো তো ব্যক্তি দৃষ্টান্ত থেকে আমি কথা বললাম এবং আমি এতে পরিপূর্ণ বিশ্বাসী মেয়েদের এই স্বাধীনতায়। ছোট্ট একটু যোগ করতে হয়, একটা সম্পর্ক পুরুষ নারীর আছে, যে সম্পর্কটাকে গোপন করে লজ্জার মতো করে রাখা হয়েছে, সেটা হচ্ছে দৈহিক যৌন সম্পর্ক। সেই সম্পর্কের ছাড়পত্র হিসেবে বিয়েকে মনে করা হয়, মেয়েদের ক্ষেত্রে বেশি, কারণ মেয়েরাই শিকার হয় এক্ষেত্রে পুরুষের যৌন আক্রমণের। কিন্তু আমি মনে করি সেটার থেকে পরিত্রাণের জন্য বিয়েটা কোনো সুস্থ স্বাভাবিক সর্বপ্রকার সংকীর্ণতা মুক্ত ব্যবস্থা নয়। এবার এই যে বলি না আমরা যে মনের মতো কাউকে পাচ্ছি না, মনের মতো কাউকে পাওয়া গেল না, মনের মতো কোনোদিন কাউকে পাওয়া যাবে না, এইটা কোনো ক্রাইটেরিয়াই হতে পারে না বিয়ে করার জন্য। আমি একটা পরিবেশে, ধরুন কথার কথা, তর্কের খাতিরে ধরা যেতে পারে যে 27-28 বছর বয়সে একটি মেয়ে বিয়ে করছে, তো ওই 28 বছর ধরে সে যে পরিমণ্ডলে বড় হয়ে উঠেছে, তার মা বাবার যা শিক্ষা, তার স্কুল কলেজ এবং তার নিজস্ব যা বিচার বোধ বুদ্ধি, এই 28 বছর ধরে যা যা সে লালন পালন করেছে এবং যেভাবে সে লালিত পালিত হয়েছে, তার সঙ্গে একটা বহু দূরের কোনো একটি পরিবারের কোনো ছেলের যদি বিয়ে ঠিক হয়, তাহলে সেই ছেলেটির যদি 30 বছর বয়স হয়, তাহলে 30 বছর ধরে সে যে চিন্তাধারায় বিশ্বাসী, তার মা বাবা তাকে যা শিখিয়েছে, সে তার নিজের চিন্তা দিয়ে যেভাবে গড়ে উঠেছে বা বড় হয়ে উঠেছে, বা সে যা যা ধারণ করেছে তার জীবনে, তো কখনোই ওই 28 বছরের জীবনের সঙ্গে কখনোই 30 বছরের জীবন মিলতেই পারে না। তারা তো ভাই বোন নয় যে এক বাড়িতে একসঙ্গে থেকেছে, তবেই তো মনের মানুষ করা সম্ভব। আমি আর আমার ভাই, তাও তাতে অনেক রকমের তফাৎ থাকে। আমার একই মা বাবার দুটো সন্তান দুরকম হয়, সেখানে আমি এক্সপেক্ট করছি যে আমার উডবি বা কোনো পুরুষ এটা এক্সপেক্ট করছেন যে নারী আমার মনের মতো হবে, কোনো নারী এক্সপেক্ট করছেন যে আমার পুরুষ মনের মতো হবে। কিভাবে হবে? একই বাড়িতে একই সঙ্গে থেকে রক্তের সম্পর্কের মানুষ যদি আলাদা হয়, তাহলে অন্য কোনো বাড়িতে থেকে যে সম্পূর্ণ একটা অন্য শিক্ষায়, অন্য রুচিতে, অন্য ভাবে, অন্য ঐতিহ্যে, অন্য সংস্কৃতিতে বড় হয়ে উঠেছে, কি করে মনের মতো হবে?
এই যে কিছুক্ষণ আগে একজন দর্শক বন্ধু ফোন করে বলছিলেন না অ্যাডজাস্টমেন্টের কথা, কোথায় করতে হয় না অ্যাডজাস্টমেন্ট? যদি বিয়ে করতে হয় তাহলে আগে অ্যাডজাস্টমেন্টের পাঠ নিতে হবে। যারা বিয়ে করতে চান না তাদের ক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু বিয়ে ইকুয়াল টু অ্যাডজাস্টমেন্ট, এটা বুঝতেই হবে। যে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে সে রাজা, যে পারবে না তার জন্য তো খুব স্বাভাবিকভাবেই মন কষাকষি, অশান্তি এবং শেষ পর্যন্ত ডিভোর্স। আমি কোনো নেগেটিভ বার্তা দিতে চাই না। দেখুন, আপনার জীবন, আপনি বাঁচবেন, আপনি কি করবেন? আপনি বিয়ে করে খুশি থাকবেন, লিভ ইন করে খুশি থাকবেন, আপনি বিয়ে না করে খুশি থাকবেন সারা জীবন, আপনার অন্য কোনো ভালো লাগা থাকতে পারে, আপনি প্রকৃতির মাঝে ভালো লাগা খুঁজে নিতে পারেন, আপনি পোষ্যের মাঝে ভালো লাগা খুঁজে নিতে পারেন, আপনার ওই চাহিদাই কোনোদিন তৈরি হলো না, হতেই পারে, সেটা আপনার চয়েস। কিন্তু আমরা খুব সহজেই এই যে কাঠগড়ায় তুলে দিই যে মেয়েরা কোথাও এখানে ওখানে চলে যাচ্ছে, বা আমরা এই ধরনের কথাগুলো বলে দিচ্ছি, মনের মতো কাউকে পাচ্ছি না, কোনো ছেলেকে আমি তো পেলামই না মনের মতো। ওটা হয় না বস। মনের মতো ছেলে, মনের মতো মেয়ে, এইগুলো অলীক কল্পনা। ঠাকুমার ঝুলিতে হতো, এখন এসব হয় না। এখন এআই এর যুগে, চ্যাটজিপিটির যুগে, তাহলে সার্চ মেরে মনের তালিকাটা দিয়ে দিতে হবে, আমি এরকম চাই। চ্যাটজিপিটি যদি বানিয়ে দিতে পারে তাহলে থাকুন তার সাথে। কিন্তু এটা ঠিক যে বিয়ের ওপর ভরসা উঠে যাওয়া, বিয়ের সঙ্গে বিয়ে এই কনসেপ্টটা মানে যদি আপোষ করা হয়, তাহলে আস্তে আস্তে এটার উপর যেটুকু ভরসা এখনও সাধারণ মানুষের আছে, মহিলা পুরুষ নির্বিশেষে, সেটাও থাকবে না। দেখা যাক সেটা ভালো হয় না খারাপ হয় সমাজের জন্য। আমরা অতদিন বাঁচবো কিনা জানি না, কিন্তু বদল তো হবেই, স্বাভাবিক নিয়মেই বদল চলতে থাকবে। আজকে লাঞ্চ বক্স এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত কিছুর জন্য আপনার চোখ থাকুক সিটিভি।